আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বৃত্তের ৪ নাম্বার লেকচারে। তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? প্রথমে সেই জিনিসটা আমি খুব সংক্ষেপে তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি। দেখো, গতদিন আমরা পড়েছিলাম এক্স অক্ষ দ্বারা একটা বৃত্তের খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। ধরো এটা আমার একটা বৃত্ত, এটা আমার একটা বৃত্ত। এই বৃত্তটি দেখো এক্স অক্ষ দ্বারা একটা জ্যা খণ্ডন করেছে না? সেই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় সূত্র আমরা দেখেছিলাম। তাহলে আমরা দেখেছিলাম এক্স অক্ষ দ্বারা খণ্ডিত জ্যায়ের দৈর্ঘ্য বা কর্তৃতাংশের দৈর্ঘ্য বা খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশের দৈর্ঘ্য, এটা নির্ণয়ের সূত্র ছিল 2√g² - c। ঠিক ঠিক একইভাবে তাহলে আমি বলতে পারি এই বৃত্তটা, এই সেম বৃত্তটা দ্বারা ওয়াই অক্ষ যে জ্যা খণ্ডন করে সেই জ্যায়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত হবে, এই যে এই অংশের দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারবো ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে 2√f² - c। এই দুটো ইনফরমেশন আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমরা গত ক্লাসেই এটা দেখেছিলাম। তো এখন খেয়াল করো, এই যে রুটের ভেতর যে জিনিসটা g² - c, তো দেখো এই g² - c এর মানটা যদি পজিটিভ হয়, কি হয়? পজিটিভ হয়। অর্থাৎ সহজ কথায় g² এর মানটা যদি c এর থেকে বড় হয় তবেই তো ভেতরে পজিটিভ, আর রুটের ভেতরে পজিটিভ হতে পারে। ঠিক, তাহলে তখন আমরা বুঝবো যে অবশ্যই এই যে বৃত্তটা এক্স অক্ষ দ্বারা সত্যি সত্যি একটা জ্যা খণ্ডন করে, অর্থাৎ বৃত্তটা সত্যি সত্যি এক্স অক্ষকে ছেদ করে। ঠিক, তাহলে আমরা বলতে পারি এখান থেকে প্রথম ইনফরমেশনটা দেখো, যে যদি g² এর মানটা c এর থেকে বড় হয়, অথবা যদি এই g² - c পুরা জিনিসটার মান 0-র থেকে বড় হয়, একই কথা, এটা হলে বৃত্তটি সত্যি সত্যি এক্স অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এই যে দুটি ভিন্ন বিন্দুতে কি করবে? ছেদ করবে। ভিন্ন বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ একটা জ্যা খণ্ডন করবে, যেই জ্যায়ের দৈর্ঘ্যটাই আমরা এই সূত্র দিয়ে ইউজ করব। ঠিক, তাহলে ঠিক একই কথা আমরা ওয়াই এর বেলায়ও বলতে পারি। ওয়াই অক্ষের বেলায় কি বলতে পারি? খেয়াল করো, যে যদি এখানে যেহেতু f² - c, এখানে কি বলো? f² - c। এই যে f² - c, যদি এই f² এর মানটা c এর থেকে বড় হয়, বা f² - c এর মানটা 0-এর থেকে বড় হয়, তাহলে বৃত্তটি সত্যি সত্যি কি করবে? ওয়াই অক্ষকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে। ঠিক, ছেদ করবে। এখন যদি এই g² এর মানটা c এর সমান হয়ে যায়, তাহলে দেখো তো এর কোনো দৈর্ঘ্য থাকবে? থাকবে না তো। দৈর্ঘ্য না থাকলে তখন আমরা গত ক্লাসে দেখেছিলাম এটা কি হবে? এই রেখাকে জাস্ট স্পর্শ করবে। তাহলে g² = c হলে কি হবে? দেখো এই যে এইভাবে জাস্ট স্পর্শ করবে, কোনো দৈর্ঘ্যই থাকবে না। দৈর্ঘ্যের মান তখন কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদি g² = c হয়, হলে বৃত্তটি এক্স অক্ষকে কি করবে? স্পর্শ করবে। এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে একই কথা আমরা ওই ক্ষেত্রেও বলতে পারি। কি বলতে পারি? দেখো, যে যদি f² = c হয়, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে কি করবে? স্পর্শ করবে। এরপরে আসো, যদি g² এর মানটা c এর থেকে ছোট হয়, বা
জি স্কোয়ার মাইনাস সি এই পুরা মানটা শূন্যের থেকে ছোট হয়, অর্থাৎ এই জিনিসটা নেগেটিভ হয়। দেখো তো রুটের ভিতর নেগেটিভ হতে পারে? তাহলে তো এটা জটিল সংখ্যা হয়ে গেল। আর তাহলে কি কোনো দৈর্ঘ্য থাকবে? বাস্তবে কোনো দৈর্ঘ্য থাকবে? বা এটাকে কি স্পর্শ করবে? করবে না। তাহলে যদি এটা হয়, হলে বৃত্তটি বৃত্তটি এক্স অক্ষকে ছেদও করবে না, স্পর্শ করবে না, স্পর্শ করবে না। কথা কি বুঝছো? তাহলে সেম কথা কি ওই পাশেও বলা যাবে না? একটু খেয়াল করো, সেম কথাটা আমরা এই পাশের ক্ষেত্রেও কি বলতে পারবো, যে যদি এই যে এফ স্কোয়ারের মানটা সি এর থেকে ছোট হয়, অথবা এফ স্কোয়ার মাইনাস সি এটার মান শূন্যের থেকে ছোট হয়, তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে ছেদও করবে না, স্পর্শও করবে না। ঠিক? তাহলে পুরো বিষয়টা আমি একটু আরো একবার তোমাদেরকে বুঝিয়ে বলি। দেখো, আমি চিত্র আঁকাই, খেয়াল করো যে এখানে আমি একটা বৃত্ত আঁকালাম। এই যে যদি কখন এরকম হয়, সেই ক্ষেত্রে কি হবে? জি স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হবে। এখন যদি যদি খেয়াল করে দেখো, যদি বৃত্তটা জাস্ট স্পর্শ করে, সেই ক্ষেত্রে কি হবে? জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি এই যে দেখো ছেদও করবে না, স্পর্শও করবে না, কখন? যদি জি স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হয়। ঠিক? এবারে আসো, একইভাবে আমি কি বলতে পারি? একইভাবে আমরা বলতে পারবো, এখানে দেখো এই যে বৃত্তটা যদি ওয়াই অক্ষকে সত্যি সত্যি স্পর্শ করে সেটা একটা কথা, যদি স্পর্শ করে সেটা একটা কথা, ছেদও করবে না, স্পর্শ করবে না। যদি বৃত্তটা সত্যি সত্যি একটা জ্যা খণ্ডন করে, সেই ক্ষেত্রে কি হবে? এফ স্কোয়ারের মানটা সি এর থেকে বড় হবে। আর যদি স্পর্শ করে ওয়াই অক্ষকে, সেই ক্ষেত্রে কি হবে? এফ স্কোয়ার ইকুয়াল টু সি হবে। আর যদি ছেদও করবে না, স্পর্শও করবে না, তাহলে এফ স্কোয়ারের মানটা কি হবে? সি এর থেকে ছোট হবে। ঠিক? তাহলে এই বিষয়টা আশা করি এই নিয়ে তোমাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। ঠিক? তাহলে চলো এবারে আমরা কিছু প্রশ্নের উত্তর করি। গতদিন যে সূত্রগুলো দেখেছিলাম সেগুলো সবকিছুকে কাজে লাগাই। দেখো কি বলছে। একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এবং এত এত বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণটি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ ধরে নিই। ধরি বৃত্তটির সমীকরণ আমি ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। খেয়াল করো কি বলছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। আর আমরা সূত্র কি জানি? এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি, এটাকে দিলাম 1 নাম্বার। অতএব বৃত্তটির সমীকরণ হবে কি হবে? খেয়াল করো, এই সব কিছুই শুধু সি এর মান কত? জি স্কোয়ার বসায় দেওয়া যাবে। তাহলে বসায় দেই, কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে দাও 2 নাম্বার। এখন এটাই আমার অ্যান্সার, এটাই আমার কি বলো? অ্যান্সার। কিন্তু এই অ্যান্সারে শুধু আমাদের কি লাগবে? এটাই আমাদের অ্যান্সার। এই অ্যান্সারে এখন এই যে জি আর এফ এর মানটা বসাতে হবে। তাহলে চলো কিভাবে বসাইতে পারি, খেয়াল করো। এই 2 নং সমীকরণটা কি এই দুটা বিন্দু দিয়ে যায় না? তাহলে দেখো 2 নং সমীকরণ
1,2 বিন্দু দিয়ে যাই, 1,2 বিন্দুগামী, তাহলে কি হবে 1,2 দিয়ে সিদ্ধ হবে, সিদ্ধ করলে কত হয় 1 2 বসায় দাও, তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 প্লাস এক্স এর মান 1 বসালে কত হয় 2g প্লাস ওয়াই এর মান কত বসাবা 2, তাহলে কত হবে 2 2 কোণে 4, তাহলে 4 প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে দাও 3 নাম্বার। ঠিক, আবার এই 2 নং সমীকরণটা কি 3 2 বিন্দু দিয়েও যাই, তাহলে আবার 2 নং সমীকরণটি কোন বিন্দুতে যায় 3,2 বিন্দুগামী, তাহলে এই বিন্দুতেও কি হবে সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করো, তাহলে 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মানে কত 4 প্লাস 3, তাহলে কত হবে 3 2 কোণে 6 6g প্লাস 2, তাহলে কত হবে 4f প্লাস জি স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে দাও 4 নাম্বার। এবার একটা কাজ করো, এই 3 আর 4 বিয়োগ করো, এই 3 আর 4 বিয়োগ করো, 3 থেকে 4 বিয়োগ করি, কি করব 3 মাইনাস 4, তাহলে বলো, আচ্ছা আমি 3 থেকে 4 বিয়োগ না করে 4 থেকে 3 বিয়োগ করি, তাহলে একটু সহজ হতো, আচ্ছা সমস্যা নেই, যেহেতু লিখে ফেলেছি এটাই করি। তাহলে দেখো এখানে 13, এখানে কত 5, 13 থেকে 5 বিয়োগ করলে কত -8, তাহলে দেখো মানে এখানে 5 এখানে কত 13, 5 থেকে 13 বিয়োগ করলে কত -8। এরপরে আসো 2g, 2g থেকে 6g বিয়োগ করলে কত হয় -4g, আর খেয়াল করো তো এই দুটা কি কেটে যাবে না, এটা এটা, তাহলে এটা ইকুয়াল টু কত 0, অতএব g এর মান কত দাঁড়াচ্ছে দেখো 4g ওই পাশে, তাহলে কত হবে -2, তাহলে g এর মান কত পেয়ে গেলাম -2। এখন এই g এর মান যদি আমি এই যে 3 বা 4 এর যে কোনো একটাতে বসাই, তাহলে কি f এর মানটা পেয়ে যাব না, তাহলে দেখো 3 নঙে g ইকুয়াল টু -2 বসালে পাই কি পাই, দেখো এখানে থাকছে কত 5 প্লাস 2 ইন্টু জি এর মান কত -2 প্লাস 4f প্লাস জি স্কয়ার মানে -2 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত হবে 0, তাহলে দেখো কত হচ্ছে বা 5 - 4 প্লাস 4f প্লাস 4 ইকুয়াল টু 0, এই 4 4 এরা নো মোর, এরা কেটে গেছে, তাহলে কে থাকছে বলো, অতএব এখান থেকে লেখা যাবে কত f এর মান কত হবে -5/4, তাহলে f এর মান কত -5/4। এখন খেয়াল করো g এর মান পেয়েছো, f এর মান পেয়েছো, এখানে বসাই দিলেই কি অ্যানসার না, এখানে বসাই দিলেই কি অ্যানসার না, তাহলে অ্যানসার কি হবে, আমি অ্যানসারটা লিখে ফেলি, দেখো অ্যানসার এই যে দেখো অ্যানসার সমীকরণ কিন্তু ছিল এইটা, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস g এর মান কত, g এর মান -2, তাহলে 2 ইনটু -2x প্লাস f এর মান কত 2 ইনটু f এর মান -5/4 প্লাস g স্কয়ার, g মানে কত -2 এর উপর স্কয়ার ইকুয়াল টু কত 0, অতএব অ্যানসার কত হবে, এটা 2 দিয়ে গুণ করে দাও, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার, তারপর কত হবে -8x, এখানে কত হবে কাটলে 2 কেটে গেল, তাহলে কত হবে -5y প্লাস 4 4 দুগুণে কত 8 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক, আশা করি সবাই বুঝেছো। আমি আরো একবার বলে দিচ্ছি, দেখো বৃত্তের সমীকরণ আমি ফার্স্ট এটা ধরে নিলাম, যেহেতু বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে কাজে g স্কয়ার ইকুয়াল টু c, তাহলে c এর মানটা আমি g স্কয়ার এখানে বসায় দিলাম, তাহলে বৃত্তের সমীকরণ দাঁড়ালো এটা, এটাই আমার অ্যানসার। শুধু এই যে g এর মান আর f এর মানটা দরকার, এটা বের করার জন্য আমার এই যে এই বিন্দুগামী, তাহলে এই দুটো বিন্দুতে সিদ্ধ করলাম, এই দুটো সমীকরণকে বিয়োগ করার মাধ্যমে g এর মান পেলাম, সেই জি এর মান এই 3 এ বসায় দিয়ে f এর মান বের করলাম, জি এর মান f এর মান বসালাম, এবার আদর্শ আকারে সাজানোর জন্য এটা 2 দিয়ে খালি গুণ করে দিলাম, ব্যাস শেষ। ঠিক, তাহলে চলো এবারে আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, y অক্ষকে স্পর্শ করে এবং এত ও এত বিন্দু দিয়ে যায়, সেম আগের ম্যাথ। আসো ধরি বৃত্তটির সমীকরণ, কি দাঁড়াবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটাকে দিলাম 1 নাম্বার। বলো বৃত্তটা y অক্ষকে স্পর্শ করে, তার মানে কি f স্কয়ার ইকুয়াল টু c, তাহলে যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি
ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, অতএব এফ স্কয়ার ইকুয়াল টু সি। তাহলে এই মানটা একে বসালে কি দাঁড়াবে? অতএব বৃত্তটির সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি এর মান কত? এফ স্কয়ার ইকুয়াল টু 0। এটাই আমার অ্যান্সার। এটাই কি বলো? আমার অ্যান্সার। শুধু আমার কি দরকার? এটাকে দিলাম আমি 2 নাম্বার। শুধু আমার এই যে জি এর মান আর এফ এর মানটা দরকার। কিভাবে বের করবো? চলো, এটা বের করার জন্য বলে দিয়েছি এত এত বিন্দুগামী, তাহলে এত এত বিন্দুতে সিদ্ধ করো। তাহলে খেয়াল করো, 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ কোন বিন্দুগামী? 3,0 বিন্দুগামী। তার মানে 3,0 তে সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করো, 3 স্কয়ার মানে 9 প্লাস 0 প্লাস এক্স এর মান 3 বসালে 6g প্লাস ওয়াই এর মান 0 বসালে পুরোটাই 0 প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ। এটাকে দাও 3 নাম্বার। এরপরে কোন বিন্দুগামী? 7,0। আবার দেখো তাহলে 2 নং সমীকরণ 7,0 বিন্দুগামী। তাহলে কি হবে? 7,0 তে সিদ্ধ করলে 7 স্কয়ার তার মানে কত? 49 প্লাস 0 স্কয়ার মানে 0 প্লাস 7 দুগুণে 14g প্লাস 0 প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু 0। এটাকে দাও 4 নাম্বার। খেয়াল করো, আমি 4 থেকে 3 বিয়োগ করি। কি করি? 4 থেকে 3 বিয়োগ করি। করলে কি দাঁড়াবে? 4 মাইনাস 3 করলে কি হবে? দেখো, 49 থেকে 9 গেলে কত? 40। 14g থেকে 6g গেলে কত? 8g। এফ স্কয়ার বাদ ইকুয়াল টু 0। অতএব জি এর মান কত? -5। জি এর মান কত আসলো? -5। এই জি এর মান 3 4 এর যে কোনো একটাতে বসালে কিসের মান পাবা? এফ স্কয়ারের মান পাবা বা এফ এর মান পাবা। তাহলে আসো যে 3 নঙে জি ইকুয়াল টু -5 বসালে পাই কি পাই? 9 প্লাস 6 ইন্টু জি এর মান -5 প্লাস এফ স্কয়ার ইকুয়াল টু 0 বা এফ স্কয়ার প্লাস 9 মাইনাস 30 ইকুয়াল টু 0 বা এফ স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 21। অতএব এফ এর মান কত? প্লাস মাইনাস √21। ঠিক? তাহলে এই জি এর মান এফ এর মান এখানে বসাই দিলেই অ্যান্সার। বা তুমি যদি এখানে বসাতে চাও তখন তোমাকে সি এর মান বের করতে হবে। কি করতে হবে? যে সি এর মানটা দেখাই দিতে হবে। যদি তুমি প্রথম সমীকরণটাকে অ্যান্সার হিসেবে চিন্তা করতে চাও, তাহলে আবার সি ইকুয়াল টু কত হবে? সি ইকুয়াল টু কত? এফ স্কয়ার। তাহলে এফ মানে কত? প্লাস মাইনাস √21 এর স্কয়ার মানে কত? 21। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? দেখো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? -5 -5x প্লাস 2fy। তাহলে 2 ইন্টু এফ এর মান কত? প্লাস মাইনাস √21 প্লাস সি এর মান কত? 21 ইকুয়াল টু 0। অতএব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 10x প্লাস মাইনাস 2√21y প্লাস 21 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি এই প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সবাই পরীক্ষাতে অ্যান্সার করতে পারবে। চলো আমাদের পরের প্রশ্নে কি বলছে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। তাহলে দেখো, আমি ধরে নিই বৃত্তের সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক? এখন দেখো, বৃত্তটি এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে? 40 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, এই বৃত্তটার কেন্দ্র কত বলো তো? তাহলে এটাই আমার কি দাঁড়ালো বলো? এটাই আমার অ্যান্সার। এই অ্যান্সারে খালি জিএফসির মান বসায় দিব, তাহলে আমার অ্যান্সারটা
হয়ে যাবে। তাহলে এটাই আমার অ্যান্সার, শুধু এখানে জিএফসির মানটা দরকার। ঠিক, এখন খেয়াল করো বৃত্তটা কি বলেছে। বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। কি করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে এক্স অক্ষকে স্পর্শ করে, এটা অনেকভাবে করা যায়। এক্স অক্ষকে স্পর্শ করে কাজে আমরা জি স্কোয়ার ইকুয়াল টু সি ধরবো, তাহলে সি এর মান জি স্কোয়ার বসাবো। এরপরে 40 বিন্দুতে স্পর্শ করে মানে কি, 40 বিন্দুতে তো সিদ্ধ হয়, 40 বিন্দুতে যায়, তাহলে 40 সিদ্ধ করে দিব। হ্যাঁ, তাহলে সমীকরণ পাবো। এভাবে করতে পারবো। আমি আরো সহজে চিন্তা করে দেখো, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 4,0। তাহলে এতটুকুর মান কত বলতো? 4। আচ্ছা, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফটা। ঠিক, তাহলে বলো তো এই বৃত্তের এতটুকু যদি 4 হয়, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কেও কত আসবে? 4 কমা সামথিং কিছু একটা তো আসবে। তাহলে কেন্দ্রের ভুজ কত হবে? 4। তাহলে লিখো, যেহেতু এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে, অতএব দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে 40 এইটা, তাহলে এতটুকু 4, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করলে 4 কমা সামথিং, তাহলে কেন্দ্রের ভুজ কত হবে? 4। তাহলে অতএব কেন্দ্রের ভুজ কত হবে? 4। তাহলে খেয়াল করো, কেন্দ্রের ভুজ তুমি এখানে কত পেয়েছো? মাইনাস জি। তাহলে অতএব মাইনাস জি এর মান কত হবে? 4। অতএব জি এর মান হবে -4। ঠিক, তাহলে জি এর মান পেয়েছি। এখন বলো, এক্স অক্ষকে তো স্পর্শ করে ভাই, এক্স অক্ষকে কি স্পর্শ করে, আর এক্স অক্ষকে স্পর্শ করলেই কি জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এখন আসো, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু এক্স অক্ষকে যে বিন্দুতেই করুক, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব জি স্কোয়ার ইকুয়াল টু সি। অতএব সি ইকুয়াল টু -4 স্কোয়ার মানে কত? 16। খেয়াল করে দেখো কি বলছে, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। দেখো আজকে আমরা বললাম, গত ক্লাসে দেখেছি, একটা বৃত্ত দ্বারা ওয়াই অক্ষ থেকে খণ্ডিতাংশের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? 2√x² - c। তাহলে কি বলছে? ওয়াই অক্ষে ছেদাংশের পরিমাণ, ওয়াই অক্ষে ছেদাংশের পরিমাণ, এটা দেওয়া আছে, ওয়াই অক্ষে ছেদাংশের পরিমাণ কত? ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 6 একক। বলতো ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ নির্ণয়ের সূত্র কি? 2√f² - c না? এটার মানে কত? 6। তাহলে কত হবে? বা f² - c ইকুয়াল টু কত হবে? 9। এখন বলো সি এর মান কত? 16। বসায় দাও, তাহলে কি দাঁড়াচ্ছে? যে বা f² - 16 ইকুয়াল টু 9, বা f² ইকুয়াল টু 25। অতএব f এর মান কত? +-5। দেখো জি এফ সি তিনটার মানে আমরা পেয়ে গেছি। বসায় দিব আর কি লিখবো? অ্যান্সার লিখবো। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কি? ওই যে x² + y² + 2g। জি এর মান কত? জি এর মান -4। তাহলে 2 ইন্টু জি এর মান -4x প্লাস 2 ইন্টু এফ এর মান কত? +-5, +-5 ইন্টু ওয়াই প্লাস সি। সি এর মান কত? সি এর মান হচ্ছে 16 ইকুয়াল টু 0। তাহলে অতএব সমীকরণটা কি দাঁড়ালো? x² + y² - 8x +-10y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলছে? এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু থেকে 4 একক দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। ভাবনার কিছু নাই, তোমরা ধরে নাও যে ধরি বৃত্তটির সমীকরণ, x² + y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0। এটাই আমার কি বলো? এটাই আমার অ্যান্সার। শুধু এই অ্যান্সারে কি লাগবে? এই অ্যান্সারে জিএফসি এই তিনটার মান দরকার। ঠিক, কিভাবে করা যায়? দেখো দেখো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। কোথায় করে?
একটু খেয়াল করি, দেখো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। কোথায়? কি বলছে? মূল বিন্দু থেকে 4 একক দূরে ওয়াই অক্ষকে ঋণাত্মক দিকে। তাহলে মূল বিন্দু থেকে 4 একক দূরে, 4 একক দূরে কোন দিকে? ঋণাত্মক দিকে। তাহলে ঋণাত্মক দিকে এখানে, এখানে স্পর্শ করে। তাহলে বৃত্তটা একটু আঁকাই, খেয়াল করো। বৃত্তটা হবে এই যে ওয়াই অক্ষকে কোন বিন্দু? 4 একক, এতটুকুর মান 4 হলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,-4। তাহলে বৃত্তটি ওয়াই অক্ষকে 0,-4 বিন্দুতে স্পর্শ করে, বিন্দুতে স্পর্শ করে। এখন খেয়াল করো, যেহেতু ওয়াই অক্ষকে এখানে স্পর্শ করে, এতটুকুর মান কত বলো তো ভাই? 4। যেহেতু নেগেটিভ, ঋণাত্মক দিকে, তাই স্থানাঙ্কে -4 বসেছে, দূরত্ব তো 4ই, তাই না? তাহলে এখন খেয়াল করো, আমি যদি বলি তোমাকে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত, নিশ্চয়ই এইটা আর এইটা এতটুকু। এই দূরত্ব তো আমি জানি না, এটা কিছু একটা ধরে নিই, এটা কিছু একটা কমা এতটুকুর মান কি? এতটুকু 4 হলে এতটুকু 4 না, ঋণাত্মক দিকে, তাহলে কত হবে? -4। তাহলে কেন্দ্রের কোটি কত হবে? -4। তাহলে ওয়াই অক্ষকে যেহেতু এত বিন্দুতে স্পর্শ করে, অতএব কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি কত হবে? -4। এখন বলো তো এর কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g -a। তাহলে বলো -f = কত? -4। অতএব f এর মান কত আসলো? 4। তাহলে f এর মান পেয়ে গেছি, ঠিক। এখন দেখো তো, বৃত্তটা তো ওয়াই অক্ষকে যেদিকেই হোক স্পর্শ তো করে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² = c। তাহলে দেখো, যেহেতু যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করে, অতএব f² = c। তাহলে বাহ, c = 4² মানে 16। এবারে বলো কি বলছে? ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ জ্যা খণ্ডন করে। তাহলে বলো আরেকটা কি তথ্য দেওয়া আছে? ওয়াই অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য, খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য কত? ওয়াই অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য 6 একক। বলো ওয়াই অক্ষ থেকে খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে 2√f² - c = 6। বাহ, f c এর মান কত? 16। তাহলে √f² - 16 = 3, বা f² কি হবে? 3 প্লাস, আচ্ছা আমি যদি স্কোয়ার করে দিই উভয় পাশে, তাহলে কত হবে? f² - 16 = 9। অতএব f এর মান কত হবে? +-5। দেখো GFC তিনটারই মান পেয়ে গেছি। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার, আচ্ছা এই ক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে প্রশ্নে একটু ত্রুটি আছে। এটা আসলে ওয়াই অক্ষ থেকে দীর্ঘ জ্যা নয়, এটা হবে এক্স অক্ষ থেকে যে জ্যা খণ্ডন করে। তাছাড়া আমরা এখান থেকে কোনোভাবে জি এর মান বের করতে পারবো না, ঠিক। কি হবে? এক্স অক্ষ থেকে যে জ্যা খণ্ডন করে। তা দেখো এক্স অক্ষ থেকে কি জ্যা খণ্ডন করে? 2√, এটা আসলে প্রশ্নে একটু ত্রুটি আছে, এটা কারেক্ট করে নাও, যে এক্স অক্ষ থেকে। তাহলে কি হবে? 2√g² - c। তাহলে এখানে কি হবে? g² - c। তাহলে g², তাহলে জি এর মান কত আসবে? +-5। দেখো GFC তিনটার মান পেয়ে গেছো। অ্যান্সার কত হবে? যে x² + y²। জি এর মান প্লাস বসালে কত হবে? +-10x, প্লাস এফ এর মান যদি বসাই 4, তাহলে কত হবে? +8y, প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে এখানে আমাদের 16। এটা = 0। এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক। আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবারে আমরা আমাদের পরের অংশে চলে যাই। দেখো কি বলছে? বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো খেয়াল করো, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান বলতে কি? এই যে একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু a of x1 y1, আর এটা একটা বৃত্ত, বৃত্তকে আমি সার্কেল সি লিখলাম। এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটা, এই বিন্দুটা কি বৃত্তের বাইরে নাকি ভিতরে নাকি উপরে, সেটাই আমাকে বলতে পারতে হবে। তাহলে প্রশ্নে আমার কি কি দেওয়া থাকবে? দেখো বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, আর একটা বিন্দু দেওয়া থাকবে এ বিন্দু x1, y1। তো আমরা কি করব দেখো, আমরা প্রথমেই বৃত্তের সবকিছুকে সমান চিহ্নের একপাশে নিয়ে আসবো, একপাশে শূন্য রাখবো, সবকিছুকে একপাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে বাম পাশের যে অংশটা, এই অংশটাকে আমি সি নাম দিব। কি নাম দেব? সি। সি দিলাম কারণ সি তো সার্কেল, এটা একটা সার্কেল সি। এবার এই সার্কেলের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব। তো ধাপ একে আমরা যে কাজটা করব, ধাপ এক, এখানে আমরা যে কাজটা করব, সি এ নির্ণয় করব। সি এ নির্ণয় করব, ঠিক? এখন বলো সি এ কি জিনিস? সি এ হচ্ছে সার্কেলে, সার্কেল বলতে এই যে সি বলতে এইটা, এটা এই অংশে সার্কেলে এ বিন্দুটি বসালে প্রাপ্ত মান, এ বিন্দুটি বসালে প্রাপ্ত মান। অর্থাৎ আমরা এই বৃত্তের সমীকরণের বাম পাশে এই বিন্দুটা বসাই দেবো, বসালে একটা মান পাবো, সেই মানটারই নাম দিচ্ছি আমি সি এ। এবারে আসো ধাপ দুই, ধাপ দুই। দেখো, যদি আমরা দেখি এই যে সি এ যেটা বের করলাম, এটার মান শূন্যের থেকে বড়, এর মান কি শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক? যদি দেখি এই সি এর মানটা কি হচ্ছে শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে। যদি দেখি যে না, সি এর মানটা শূন্য হয়ে গেছে, শূন্য হয়েছে, তাহলে বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত, বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, পরিধির উপর অবস্থিত, ঠিক? আর যদি দেখি যে না, সি এ এর মানটা শূন্যের থেকে ছোট, তাহলে বলবো বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত, ভেতরে বা অভ্যন্তরে অবস্থিত, অভ্যন্তরে অবস্থিত। খেয়াল করে দেখো কি বলছি আমি। প্রথমেই আমরা যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সবচেয়ে একপাশে শূন্য রেখে সবাইকে একপাশে আনবো, এই অংশটাকে আমরা সি ধরে নিব, আর এ বিন্দু তো দেওয়াই আছে, আমরা সি এ নির্ণয় করব। সি এ মানে এই সার্কেলে এ বিন্দুটা বসাই দিলে প্রাপ্ত মান। যদি দেখি সেই মানটা শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। যদি দেখি যে না, এটার মান শূন্য, তাহলে বিন্দুটি বৃত্তের পরিধির উপর। যদি দেখি না, এটার মান শূন্যের থেকে ছোট, তাহলে বিন্দুটি বৃত্তের ভেতরে বা অভ্যন্তরে অবস্থিত, ঠিক? তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। রাজশাহী ভার্সিটি 11-12 সালে আসা প্রশ্ন, বলছে এত বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে খেয়াল করো যে আমরা প্রথমেই এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। বৃত্তের সমীকরণটাকে সাজাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সবকিছুকে এক পাশে নিয়ে এসে আর এক পাশে কি রাখবো? শূন্য। এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে আসবো। আনার পরে এই যে অংশ, সেই অংশটার নাম আমি দিয়ে দিলাম সি। সি মিনস সার্কেল। এখন আমরা কি করব? সি এ নির্ণয় করব। সি এ, সি এ মানে এই বিন্দুটা, এ বিন্দুটা এই সি তে বসাই দিলে প্রাপ্ত মান। তো বসাই দিলে কত হয়? এক্স এর মান 3, 3 স্কোয়ার, প্লাস ওয়াই এর মান 5, 5 স্কোয়ার, মাইনাস 9, তাহলে কত হয়? 9 প্লাস 25 মাইনাস 9 মানে 25। এই 25 কি ভাই শূন্যের থেকে বড় না? যদি এই সি এর মান, যেহেতু সি এ এর মানটা কি হয়েছে শূন্যের থেকে বড়, অতএব বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক? আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে সবকিছুকে শূন্যের একপাশে আনলাম, বিন্দুটা বসাই দিলাম, মানটা যেহেতু দেখছি শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এরপরে আসুন, কোন শর্তে এই বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে? কোন শর্তে? তাহলে বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y প্লাস সি ইকুয়াল টু 0। তো এটার নাম আমরা দিয়ে দিলাম কি? সি। আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম কি? এ। তাহলে বিন্দুটি এ, বিন্দুটি সি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করলে, অভ্যন্তরে অবস্থান করলে কি বলতে পারবো আমরা? এই সি এর মানটা কি হবে? শূন্যের থেকে ছোট হবে। সি এর মানটা শূন্যের থেকে ছোট হবে। তাহলে এ বিন্দুটা এখানে বসায় দাও, বসায় দিলে কত হয়?
2 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 4 প্লাস সি লেস দেন 0। বা 4 প্লাস 16 মাইনাস 4 প্লাস 12 প্লাস সি লেস দেন 0। বা এই 4 আর 4 কাটে, 16 আর 12 কত? 28। তাহলে সি প্লাস 28 লেস দেন 0। অতএব সি এর মান কত হতে হবে? 28 এর থেকে ছোট হতে হবে। ইহাই নির্ণেয় শর্ত। ইহাই নির্ণেয় শর্ত। যদি সি এর মান 28 এর থেকে ছোট হয় তবেই এই বিন্দুটা এই বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে। ঠিক? তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। কি বলছে? টাইপ 7, একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। একটু ভালো করে খেয়াল করো, যে দুইটা ইনফরমেশন আমরা মনে রাখবো, যে একটি বৃত্ত এবং একটি সরলরেখা এর ছেদবিন্দুগামী, এটা একটা সরলরেখা, এর ছেদবিন্দুগামী আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ধরে নিচ্ছি এদের ছেদবিন্দুগামী আরেকটা বৃত্ত হচ্ছে এই যে এইটা, এই যে লাল বৃত্তটা দেখো, এই দুজনের ছেদবিন্দুকে ছেদ করেছে। তাহলে দেখো আমাদেরকে কি বলেছে? এই বৃত্ত এবং সরলরেখার ছেদবিন্দুগামী এই লাল বৃত্তের সমীকরণ বের করতে বলেছে। তা আমরা যেটা করব, দেখো একটি বৃত্ত ও একটি সরলরেখার ছেদবিন্দুগামী নতুন একটি বৃত্তের সমীকরণ, এটা নির্ণয়ের সূত্র হবে বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা, কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু কি? 0। তাহলে বৃত্ত প্লাস এই সরলরেখার যে সমীকরণ তার সাথে কি করবে? এটা কে গুণ করে ইকুয়াল 0। তবে অবশ্যই বৃত্তের সমীকরণে তো একটা ইকুয়াল 0 থাকবে, সবকিছুকে শূন্যের এক পাশে নিয়ে আসবা, নিয়ে নেই যে বাম পাশের যে জিনিস সেটাকে মেন বৃত্তটা ধরবা। আর সরলরেখাতেও সেম, এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে আনবা, তারপর সেই সরলরেখা বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। একটু ম্যাথ করলেই বুঝতে পারবা। আবার আসো, যদি আমার দুইটা বৃত্ত দেওয়া থাকে, এই একটা বৃত্ত, এই আর একটা বৃত্ত, এখন বলছে এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই দুইটা বৃত্তের ছেদবিন্দুগামী আর একটা বৃত্ত, তো সেই বৃত্তটা ধরে নিচ্ছি আমি এটা। তাহলে এই বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলেছে, লাল বৃত্ত। তাহলে এই দুটা বৃত্ত, তাহলে এটা একটা বৃত্ত, প্রথম বৃত্ত, এটা আরেকটা বৃত্ত, দ্বিতীয় বৃত্ত। এই দুটা বৃত্তের ছেদবিন্দুগামী এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে। কিভাবে করা যায় দেখো। তাহলে মনে রাখবা যে দুটি বৃত্তের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু 0। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু কি হবে? 0। প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু 0। ঠিক? আশা করি এই দুটো ইনফরমেশন মনে রাখলে তোমরা ম্যাথগুলো করতে পারবা। চলো প্রথম প্রশ্নে কি বলছে? একটি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটি এত এবং এত সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। দেখো কি বলছে? বৃত্তটি এত বৃত্ত এবং এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এটা একটা বৃত্ত, এটা একটা রেখা, এই দুজনের ছেদবিন্দু দিয়ে যায়। দেখো এখানে কিন্তু আমার কে এর মানটা অজানা ছিল, কে এর মান আমরা জানি না। কে এর মান বের করার মতো শর্ত প্রশ্নে দেওয়া থাকবে, কে এর যে কোনো মানের জন্য এটা এই বিন্দুগামী হবে। ঠিক? কিন্তু কে এর মান বের করার একটু নির্দিষ্ট শর্ত আমার প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক? তাহলে খেয়াল করো কি বলছে? এটা বৃত্ত, এটা রেখা। তাহলে আমরা ধরে নেই এটাকে 1 নাম্বার দাও, লিখি x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4y ইকুয়াল টু 0। দেখো এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে আসলাম, এটাকে নাম দিলাম c। এরপরে আসো y মাইনাস 2 ইকুয়াল টু 0,
এক পাশে শূন্য রেখে সবাই এক পাশে একটা রেখা, এর নাম দিলাম এল। তাহলে এটা 1, এটা 2। এবারে বলো 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি হবে? কি দেখলাম? বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। তাহলে বৃত্ত কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y, এটা হচ্ছে বৃত্ত। সরলরেখা কত? y মাইনাস 2। তার সাথে খালি কি গুণ করব? প্লাস কে ইন্টু সরলরেখা ইকুয়াল টু 0। এই অ্যান্সার। তাহলে একটু সাজাই চলো। বা এক্স স্কোয়ার, কারণ এখন তো কে এর মান বের করতে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস কে ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। এটাই কি তাহলে আমার সেই বৃত্তের সমীকরণ না? খেয়াল করো, এটাই হচ্ছে আমার বৃত্তের সমীকরণ। তবে এখানে আমরা কি এর মানটা জানি না, কি এর মানটা বসাবো। এখন এটাকে দাও 3 নাম্বার, এটাই বৃত্ত। এখন বলো তো 3 নং বৃত্তের কেন্দ্র কত? এটাই আমার নির্ণয় বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্র কত 0,3 প্রশ্নে বলে দিয়েছি। এখন বলো 3 নং বৃত্তের কেন্দ্র। 3 নং বৃত্তের কেন্দ্র কত হবে? 3 নং বৃত্তের কেন্দ্র দেখো, এক্স এর সহগ তো নাই, তাহলে কত? 0। আর ওয়াই এর সহগ কত? কে মাইনাস 4। তাহলে কে মাইনাস 4, ওয়াই এর সহগকে কি করতে হয়? -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে -2, এটাই হচ্ছে আমার কেন্দ্র। কিন্তু প্রশ্ন মতে বৃত্তটির কেন্দ্র কত? প্রশ্ন মতে বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে কত? 0,3। দেখো 0 0 মিলে গেছে, তাহলে এটাও মিলতে হবে। তাহলে অতএব কি হবে? কে মাইনাস 4 ভাগ -2 ইকুয়াল টু কত? 3। বা কে ইকুয়াল টু 4 মাইনাস 6, অতএব কে এর মান কত? -2। এই কে এর মান যদি আমি যে 3 এ বসাই দিই তাহলে কি পাবো? অ্যান্সার পাবো। তাহলে অ্যান্সার কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কে এর মান কত? -2। তাহলে -2 মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস -2 ইকুয়াল টু 0। 3 এ বসাই দিয়েছি, 3 নাম্বারটা যেহেতু আমার অ্যান্সার ছিল। তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক? আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। তাহলে চলো আমরা এর পরের প্রশ্নে যাই। কি বলছে? এত বৃত্তের একটি জ্যা এর সমীকরণ এত, উক্ত জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দেখো কি বলছে, এটা বৃত্ত দেওয়া আছে, এত বৃত্ত, এর একটি জ্যা এর সমীকরণ দেওয়া আছে। এর একটি জ্যা ধরে নিচ্ছি এই যে এটা, এই জ্যাকে ব্যাস ধরে আরেকটা বৃত্ত আঁকাইতে বলছে। এই জ্যাকে ব্যাস ধরে আরেকটা বৃত্ত আঁকাইতে বলছে। তাহলে এখন আমাকে যে বৃত্ত আঁকাইতে বলছে, এই লাল বৃত্তটা ধরে নিচ্ছি। এই যে লাল বৃত্ত, খেয়াল করো, এই যে লাল বৃত্তটার ব্যাস কোনটা? এই রেখাটা। তাহলে বলো তো আমার যে বৃত্তটা, সেই বৃত্তটা আলটিমেটলি এই প্রথম বৃত্ত আর এই যে রেখা, এই দুজনের ছেদ বিন্দুতেই গেছে না? ছেদ বিন্দুতে গিয়েছে। তাহলে আমি কি বলতে পারবো যে এত এবং এত জ্যায়ের সমীকরণ। তাহলে খেয়াল করো যে আমার বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 ইকুয়াল টু 0। এটা হচ্ছে রেখা বৃত্ত, আর ওটা কত দেওয়া আছে? x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 নং বৃত্ত 2 নং রেখা, এদের ছেদ বিন্দুগামী এই লাল বৃত্তের সমীকরণটাই বের করতে বলেছে। তাহলে কি বলবো দেখো, 1 নং বৃত্ত ও 2 নং রেখা এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। সমীকরণ কত হবে দেখো, এই যে প্রথমে বৃত্ত লিখবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 প্লাস কে ইন্টু সরল রেখাটা লিখবা। সরল রেখা কত? x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এবার একটু এটাকে সাজাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 প্লাস কে এক্স, তারপর কত হবে? মাইনাস 2ky
প্লাস 7k ইকুয়াল টু 0। আরেকটু সাজাও, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানেও 4x, এখানেও x, তাহলে আমি যদি প্লাস কে মাইনাস 4 ইন্টু এক্স লিখতে পারি না? তারপরে প্লাস 6 মাইনাস 2k ইন্টু ওয়াই লেখা যাবে না? এরপরে কত থাকবে? প্লাস 7k মাইনাস 36 ইকুয়াল টু 0। আমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে, এটাই অ্যান্সার। শুধু এই অ্যান্সারে কি লাগবে? কে এর মানটা লাগবে। আর কিভাবে কে এর মান বের করতে পারি বলো? কে এর মান বের করবো না, কিছু প্রশ্ন নাই। তাহলে খেয়াল করো, দেখো এটাই আমার প্রাথমিকভাবে অ্যান্সার। আগে লিখি, এটাই আমার অ্যান্সার। খালি কি লাগবে? কে এর মানটা লাগবে, এটাই অ্যান্সার। কি লাগবে? কে এর মান লাগবে। এখন একটু আমাকে বলো, এই বৃত্তের কেন্দ্রটা কত? কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ ভাগ -2, তাহলে কে মাইনাস 4 ভাগ -2, আর ওয়াই এর সহগ ভাগ -2, তাহলে 6 মাইনাস 2k ভাগ -2। অথবা একটু সাজিয়ে নেই আমি, যে 4 মাইনাস কে ভাগ 2, কমা কাটাকাটি করলে কত হয়? যে কে প্লাস 3, সরি কে প্লাস না, কে মাইনাস 3, কে মাইনাস 3। এটা হচ্ছে কি আমার এই বৃত্তের কেন্দ্র। এখন আমার প্রশ্নে বলেছিল এই যে জ্যা যেটা, সেটাকে ব্যাস ধরতে, এটাকে ব্যাস ধরতে। তা তোমরাই বলো, আমার যে নিম্ন লাল বৃত্ত, সেই বৃত্তের ব্যাস কোনটা? এই রেখাটা। তাহলে আমার যে লাল বৃত্তের কেন্দ্র, সেটা কি অবশ্যই ব্যাসের উপরে অবস্থিত? তাহলে আমার কেন্দ্রটা কি ব্যাসের উপরে অবস্থিত? তাহলে খেয়াল করো, শর্ত মতে কি দাঁড়াচ্ছে? এই যে কেন্দ্র, সেটা কোথায়? ওই রেখার উপর অবস্থিত। তাহলে এই যে শর্ত মতে কি হচ্ছে, এটাকে দিলাম আমি কত? 3 নাম্বার। 3 নং এর কেন্দ্র, 3 নং এর কেন্দ্র 2 নং সরলরেখার উপর অবস্থিত, সরলরেখার উপর অবস্থিত। তাহলে অবস্থিত হলে কি হবে? সিদ্ধ করবে, সিদ্ধ করে দাও। তাহলে এক্স এর মান বসাও, 4 মাইনাস কে ভাগ 2 মাইনাস 2 ইন্টু ওয়াই এর মান কত? কে মাইনাস 3 প্লাস 7 ইকুয়াল টু 0। একটা 2 দিয়ে গুণ করে দাও, তাহলে বা 4 মাইনাস কে মাইনাস 4k, মাইনাসে মাইনাসে প্লাস 12 প্লাস 14 ইকুয়াল টু 0। বা কত হচ্ছে? 14 আর 12 তে কত? 14 আর 4 18 আর 12 তে কত? 30। তাহলে 30 মাইনাস 5k ইকুয়াল টু 0। অতএব কে এর মান কত? 6। এই কে এর মানটা যদি আমরা এখানে বসায় দিই, তাহলে কি হবে বলো? অ্যান্সার। কে এর মানটা এখানে বসায় দিলেই অ্যান্সার। তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়াবে? কে এর মান বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কে এর মান 6, তাহলে 6 থেকে 4 গেলে কত? 2, 2x, 2x। কে এর মান 6 বসালে কত হবে? 6 বসালে 6 দুগুণে 12, 6 থেকে 12 গেলে -6, তাহলে -6y প্লাস কে এর মান কত? 6, 6 সাথে 42, 42 থেকে 36 গেলে কত? 6 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক? আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা আমাদের আজকে লাস্ট টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে টাইপ 8। টাইপ 8 কি বলছে? দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করা ও না করা সংক্রান্ত। আর কি, দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করতেও পারে, নাও করতে পারে, অনেকভাবে থাকতে পারে দুটা বৃত্তের পারস্পরিক অবস্থান। কি কিভাবে থাকতে পারে আমি একটু দেখি, চলো খেয়াল করো। প্রথমত কি হতে পারে দেখো, দুইটা বৃত্ত, আচ্ছা তো প্রথমে আমি আগে কিছু তথ্য লিখে দিই, তারপরে আমরা সেই চিত্রটা দেখি। দেখো প্রথমে আমরা যে কাজটা করব, দুইটা বৃত্ত তো এখানে প্রশ্ন দেওয়া থাকবে। কয়টা বৃত্ত? দুটি। তাহলে আমরা প্রথম বৃত্তের কেন্দ্রকে C1 ও ব্যাসার্ধকে R1 ধরে নেব। ব্যাসার্ধকে R1 ধরে নেব। একইভাবে দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে C2 ও ব্যাসার্ধকে R2 ধরে নিব। ঠিক? এখন বলো তো, প্রথম বৃত্তের কেন্দ্র দ্বিতীয় বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক তুমি জানো, তাদের মধ্যে দূরত্ব বের করতে পারবে না। তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। কেন্দ্রের মধ্যবর্তী
দূরত্ব নির্ণয় করব অর্থাৎ C1 C2 এটা নির্ণয় করব। এখন আমি বলেই দিই সূত্র কি, দূরত্ব নির্ণয়ের সূত্র কি? দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে, যেহেতু দুটা বিন্দুর স্থানাঙ্ক জানো, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এটা হচ্ছে সূত্র। ঠিক, এবারে আসো দুটা বৃত্ত কি কিভাবে অবস্থান করতে পারে। দেখো দুইটা বৃত্ত একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। দুইটা বৃত্ত কি একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। এরপরে চিত্রগুলো আরেকটু বড় বড় করে আঁকাই, খেয়াল করো। আচ্ছা, দুইটা বৃত্ত একটা বৃত্ত আরেকটা বৃত্তের বাইরে অবস্থান করতে পারে। এরপরে কি হতে পারে দেখো, দুইটা বৃত্ত পরস্পরকে কি করতে পারে, বহিস্থভাবে স্পর্শ করতে পারে। দেখো এই বৃত্তটা এই বৃত্তকে কি করেছে, স্পর্শ করেছে। এরপরে কি হতে পারে, দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করতে পারে, এই যে এইভাবে ছেদ করে অবস্থায় থাকতে পারে। এরপরে আসো দুইটা বৃত্ত আরো কি কিভাবে থাকতে পারে। দুইটা বৃত্ত আরো একটা বৃত্ত আরেকটা বৃত্তকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে, আবার একটা বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত থাকতে পারে। ঠিক, দুইটা বৃত্ত এই কয়েকভাবে কিন্তু অবস্থান করতে পারে। হয় একটা বৃত্ত আরেকটা বৃত্ত বহিস্থভাবে অবস্থান করছে, আমি লিখে দিই এরা কিভাবে অবস্থান করছে, বহিস্থভাবে। আচ্ছা, বহিস্থভাবে না লিখে আমরা লিখি এরা পরস্পর কিভাবে আছে, দেখো বিচ্ছিন্ন অবস্থায় আছে না, বিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে বিচ্ছিন্ন অবস্থায় আছে, এভাবে থাকতে পারে। অথবা দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ, বাইরের দিক থেকে স্পর্শ করেছে, তাহলে বহিস্থভাবে স্পর্শ করতে পারে, বহিস্থভাবে বহিস্থভাবে স্পর্শ করতে পারে। এরা কিভাবে আছে, পরস্পরকে ছেদ করেছে, ছেদ করতে পারে। ঠিক, এরপরে এখানে কিভাবে আছে দেখো, অন্তস্থভাবে, দেখো ভেতরে স্পর্শ করেছে, তাহলে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। আর এটা কি, বৃত্তের ভেতরে বৃত্তের ভেতর বৃত্ত। তাহলে দুইটা বৃত্ত এভাবেই পারস্পরিক অবস্থান করতে পারে, এর বাইরে আর কোনোভাবে রাখা সম্ভব না। এখন আমি কিভাবে বুঝবো যে দুইটা বৃত্ত পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে? আমরা যে কাজটা করব, প্রথমে এই প্রথম বৃত্তের কেন্দ্র নির্ণয় করব। কি নির্ণয় করব, কেন্দ্র, এর নাম দেব C1। এই বৃত্তের কেন্দ্রের নাম দেব C2। একটা বৃত্তের সমীকরণ দেখে কেন্দ্র বের করতেই পারবা। একই কাজ করব এখানেও, এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র কি C2, এই বৃত্তের কেন্দ্র কি C1, এই বৃত্তের কেন্দ্র কি C2, নির্ণয় করলাম। এখানেও সেম, এই বৃত্তের কেন্দ্র কি C1, এই বৃত্তের কেন্দ্র কি C2, এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র কি C2, স্থানাঙ্ক নির্ণয় করলাম। এবার বলো তো এই বৃত্তের কি ব্যাসার্ধ বের করতে পারবে না? খেয়াল করো, এই বৃত্তের ব্যাসার্ধ আমি বের করলাম। এই বৃত্তের ব্যাসার্ধের নাম দিলাম আমি R1, আর এই বৃত্তের ব্যাসার্ধের নাম দিলাম আমি R2। শুরু করি চলো, এটার নাম R1, এটার নাম কি R2। এখন বলো, খেয়াল করো, এই যে দেখো দুইটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানো, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি বের করতে পারবে না? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কি হবে, C1 C2, C1 C2। তাহলে দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, C1 C2, এই দূরত্ব, এই দৈর্ঘ্যটা বের করলাম। আর R1 R2 আমি পেয়েছি, আমি R1 প্লাস R2 ও করলাম। দেখো তো এই R1 আর R2 যোগ করলেও কি কখনো এটার সমান হবে? এটা আরো বড় না? এটার সাথে R1 ও আছে, R2 আছে, সাথে এটাও আছে, তাহলে কি এটা বড়? তাহলে C1 C2 এর মানটা কি হবে, R1 প্লাস R2 থেকে বড় হবে। তাহলে যদি আমরা দেখি যে C1 C2 এর মান R1 প্লাস R2 থেকে বড় হয়েছে, তখন আমরা সিদ্ধান্ত নিব যে বৃত্তদ্বয় পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে, বৃত্তদ্বয় পরস্পর বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে কি দেখো, আমরা যদি কখনো দেখি যে C1 C2 এর মান R1 প্লাস R2 থেকে বড়, তাহলে বৃত্তদ্বয় বিচ্ছিন্ন। এবারে আসো, এখানেও সেম কাজ। দেখো আমরা এই যে R1 বের করব, আমরা R2 বের করব। খেয়াল করো, R1
আমরা এখান থেকে বের করলাম R1, এখান থেকে বের করলাম R2। এখন বলো তো এই যে C1 C2 এর মানও যা, R1 R2 যোগ করলেও কি মান তাই হয় না? তাহলে এই ক্ষেত্রে C1 C2 আর R1 প্লাস R2 এই দুটার মান কি সমান হবে না? তার মানে যদি এই দুটার মান সমান হয় তখন বৃত্তদ্বয় কি হবে? পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। ঠিক, এবার আসো যদি ছেদ করে, খেয়াল করো C1 C2, দেখো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 আর ওই বৃত্তের ব্যাসার্ধটা কত? দেখো এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে R2। ঠিক, এখন আমরা যদি C1 C2টা বের করি, দেখো C1 C2, দেখো C1 C2 হচ্ছে যে এতটুকু। আমি যদি R1 আর R2 কে যোগ করি, R1 প্লাস R2 কে যোগ করি, দেখো R1 যোগ করার সময় এইটাও যোগ হচ্ছে, আর এতটুকু যোগ করলে তো C1 C2 দূরত্ব পেয়ে যাচ্ছি, কিন্তু এটা তো যোগ হচ্ছে সাথে আরো এতটুকু যোগ হচ্ছে, তাহলে কি R1 প্লাস R2 এর মানটাই বড় হয়ে যাচ্ছে না? তার মানে যদি কখনো R1 প্লাস R2 এর মানটা বড় হয় C1 C2 থেকে, তাহলে আমরা সিদ্ধান্ত নিব বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করা অবস্থায় আছে। ঠিক, তারপরে আসো বৃত্তদ্বয় যদি অন্তস্থভাবে স্পর্শ করে, খেয়াল করো আমরা এখান থেকে ধরো R1টা বের করলাম, এই যে দেখো এখান থেকে ধরো এই যে R1 বের করলাম সবুজ কালার দিয়ে, এরপরে আসো এই যে সাদা কালার দিয়ে আমি R2টা বের করলাম, তাহলে এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1। তাহলে দেখো তো আমি যদি R1 থেকে R2টাকে বিয়োগ করি তাহলেই কি আমি এই যে C1 C2 এই মানটা পাচ্ছি না? ঠিক, তাহলে C1 C2টা আসলে কি হবে? এই যে R1 থেকে যদি আমি R2 কে বিয়োগ করি, R1 থেকে R2 কে কি করি? বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে তবেই তো C1 C2 সমান হবে। তাহলে যদি তাই হয় তখন বৃত্তদ্বয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করবে। আমি এখানে ডিরেক্ট বিয়োগ চিহ্ন না দিয়ে ডিফারেন্স চিহ্ন দিয়েছি, কারণ আমি তো এই বৃত্তের ব্যাসার্ধকে R1 ধরে নিচ্ছি। এখন তোমার পরীক্ষায় তো এটাকে R2 বলা থাকতে পারে, এটাকে R1 থাকতে পারে, তখন R2 থেকে R1 বিয়োগ করতে হবে, তাই আমি জাস্ট এখানে পার্থক্যটা লিখেছি। ঠিক, এরপরে আসো এইখানে এই যে C1 C2 এই দৈর্ঘ্যটা মনে করো R1, আর এই যে সবুজ কালারে এটা হচ্ছে ধরো R2। এখন বলো C1 C2 মনে করো আমি বের করলাম, C1 C2 মানে কি? এতটুকু। ঠিক, এখন আমি যদি R1 থেকে R2 কে বিয়োগও করি, দেখো তো R1 থেকে R2 কে বিয়োগ করি, R1 এতটুকু, সেখান থেকে যদি আমি এতটুকু বিয়োগ করতাম তবে এটার সমান হতো, কিন্তু আমি কিন্তু এতটুকু বিয়োগ করি না, আমি বিয়োগ করেছি মাত্র এতটুকু। তাহলে কি এই জিনিসটা কি এখনো বড় আছে না? দেখো R1 ছিল এতটুকু, সেখান থেকে আমি বিয়োগ করেছি এতটুকু, তাহলে এই C1 C2 তো থাকছেই এর ভেতরে, সাথে কি এই জিনিসটাও এক্সট্রা এর ভেতরে থাকছে না? তাহলে কি এটার মানটাই বড় হচ্ছে না? তাহলে যদি C1 C2 থেকে R1 মাইনাস R2 এই পার্থক্যটা বড় হয়, তাহলে আমরা বলতে পারবো যে বৃত্ত কিভাবে অবস্থান করছে? বৃত্তের ভেতরে বৃত্ত, বৃত্তের ভেতরে বৃত্ত। খুবই ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমরা জাস্ট এই শর্তগুলো দেখবো, নিচের শর্তগুলো আর উপরের ডিসিশনগুলো নেবো এইভাবে। ঠিক, তাহলে এই যে নিচের চিত্র এগুলো দেখবো আর সিদ্ধান্ত নেবো কিভাবে অবস্থান করছে। ঠিক, তাহলে চলো আমরা কয়েকটা ম্যাথ করি, দুইটা ম্যাথ করবো জাস্ট, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হবে। দেখো কি বলছে, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র কত? যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে আমাকে যে বৃত্ত নির্ণয় করতে বলছে, যে বৃত্তটা আমরা নির্ণয় করব, নির্ণেয় বৃত্ত, নির্ণেয় বৃত্ত যেটা আমাদের, খেয়াল করো তো সেই বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? নির্ণেয় বৃত্তটার কেন্দ্র কত দেওয়া আছে? কেন্দ্র বলে দিয়েছে 0 0 0 0। ব্যাসার্ধটা কি বলেছে? ব্যাসার্ধ কিন্তু বলে না। তাহলে ব্যাসার্ধটাকে আমি R1 ধরে নিলাম, ব্যাসার্ধকে আমি কি করলাম? R1 ধরে নিলাম। এখন বলো তো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0। আচ্ছা এটা হচ্ছে 4, এটা কি 4। তাহলে ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটাকে আমি R2 ধরে নিলাম, এই R2 এর মান কত? 2 না, 2 স্কয়ার। তাহলে দেখো এই দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করছে। তাহলে বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ করলে, স্পর্শ করলে সূত্র কি দেখলাম? বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 কি হবে? R1 প্লাস R2 সমান। এই যে দেখো বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 কি হবে? R1 প্লাস R2 সমান। তাহলে C1 C2, তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা এখানে প্রশ্নে একটু ভুল আছে, এখানে 0 0 হবে না, আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এটার নাম দিলাম আমি ধরো 3 4, কারণ 0 0 দিলে ব্যাসার্ধ আমার 0ই চলে আসবে উত্তর ঘুরে ফিরে, তো এটা আসলে সম্ভব না। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র কত হবে? 3 4। আমি এটা প্রশ্ন কারেকশন করে নিলাম। তাহলে খেয়াল করো, দেখো এটাকে ধর আমি নাম দিলাম 3 4।
তো খেয়াল করো এই দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেখো C1 C2 ইকুয়াল টু কত হবে R1 প্লাস R2। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র 3 4 আর এই বৃত্তের কেন্দ্র 0 0। তাহলে রুট ওভার কি হবে দূরত্ব কত হবে এই দুটো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে দূরত্ব কত হবে 4 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 0 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ কত R1 এর মান আমরা জানি না R2 এর মান কত 2। তাহলে খেয়াল করো এখানে 5 ইকুয়াল টু R1 প্লাস 2 অতএব R1 এর মান কত হবে 3। দেখো তো R1 এর মান পেয়ে গেছি না কত 3। তাহলে এখান থেকে আমরা R1 এর মানটা এখানে বসায় দিব এই যে এখান থেকে আমরা R1 এর মানটা এখানে বসায় দিব কত 3। তাহলে অ্যানসার কত হবে দেখো বৃত্তের কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি তাহলে x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ 3 স্কয়ার এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। চলো আজকের আমাদের লাস্ট প্রশ্ন কি বলছি এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে দেখাও যে এটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে একটু খেয়াল করো প্রথম বৃত্ত কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2ax প্লাস c ইকুয়াল টু 0। এখন বলো এই বৃত্তটার কেন্দ্র ও ব্যাসার্ধ কত এই বৃত্তটার কেন্দ্র আর ব্যাসার্ধ কত এই বৃত্তের কেন্দ্র কত কেন্দ্র নির্ণয় সূত্র কি ছিল x এর সহগ ভাগ -2 x এর সহগ কত 2a তাকে ভাগ করব কি দিয়ে -2 আর y তো নাই এখানে তাহলে y এর সহগ কত 0। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসছে -a, 0। এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা নাম দিলাম C1 কি নাম দিলাম C1। এখন বলের ব্যাসার্ধ কত ব্যাসার্ধকে নাম দিলাম আমি R1 ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কত হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c মানে তো এখানে c তাহলে কত হচ্ছে √a স্কয়ার মাইনাস c। আচ্ছা এটার নাম দিলাম আমি R1 আর এটার নাম দিলাম C1। এবার আসো দ্বিতীয় বৃত্তটা কি বলছে দ্বিতীয় বৃত্তটা বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2by প্লাস c ইকুয়াল টু 0 c ইকুয়াল টু 0। এখন আসো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত খেয়াল করো এর কেন্দ্রটাকে আমি ধরে নিচ্ছি C2 এর স্থানাঙ্ক কত হবে দেখো C2 এর স্থানাঙ্ক হবে কি x এর সহগ ভাগ -2 y এর সহগ ভাগ -2 x তো নাই তাহলে x এর সহগ কত 0 y এর সহগ কত 2b তাকে ভাগ করবা কত দিয়ে -2b তাহলে কেন্দ্র কত হচ্ছে C2 এর মান 0, -b আর এর ব্যাসার্ধ কত √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c ব্যাসার্ধকে ধরলাম R2 √g মানে কত 0 স্কয়ার প্লাস -b এর উপর স্কয়ার মাইনাস c তাহলে কত হচ্ছে √b স্কয়ার মাইনাস c। এটা হচ্ছে R2 এর মান এটা C2 এটা R1 এটা C1। ঠিক এখন বলছে কি বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে তাহলে বহিস্থভাবে স্পর্শ করার শর্ত কি ছিল C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 এটা ছিল না C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2। এখন বলো C1 আমরা জানি C2 আমরা জানি এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত এই যে এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত C1 C2 স্থানাঙ্ক জানো তাহলে কি হবে বা √ওভার এইটা মাইনাস এইটা তাহলে -a -0 হোল স্কয়ার প্লাস 0 -a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু R1 এর মান কত √a স্কয়ার মাইনাস c প্লাস R2 এর মান কত √b স্কয়ার মাইনাস c। ঠিক তাহলে এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট এখান থেকে একটু ক্যালকুলেশন করে এটা মেলানো। তাহলে এক কাজ করো দেখো এখানে কি পাচ্ছি √a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু √a স্কয়ার মাইনাস c প্লাস √b স্কয়ার মাইনাস c। একটা কাজ করে দাও না উভয় পাশে বর্গ করে দাও উভয় পাশে বর্গ করলে কি হবে এই রুট উঠে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস c প্লাস এটা স্কয়ার b স্কয়ার মাইনাস c প্লাস 2 ইনটু a ইনটু b a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে কি হবে প্লাস 2 ইনটু √a স্কয়ার মাইনাস c √b স্কয়ার মাইনাস c এটা হচ্ছে আমাদের সূত্র। এখন খেয়াল করে দেখো এই যে a স্কয়ার কেটে যাবে b স্কয়ার কেটে যাবে -c এই পাশে চলে আসলে কত হবে 2c ইকুয়াল টু 2 ইনটু √a স্কয়ার মাইনাস c আর কি হবে
রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এই টুও কেটে গেল। এবারে আবার চলো উভয় পাশে আমরা বর্গ করে দিই, উভয় পাশে বর্গ করে দিই। বর্গ করলে এই পাশে কি থাকছে, সি স্কোয়ার, ইকুয়াল টু এই পাশে কি থাকছে বলো, রুট রুট উঠে গেলে কে থাকবে, এ স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি। এবারে চলো তো, বাহ, সি স্কোয়ার ইকুয়াল টু গুণ করলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার। এই সি স্কোয়ার কি হবে, কেটে যাবে, তাহলে কি থাকবে, এই লাইনটা থাকবে। আমি এই লাইনটা একটু পরের পেজে লিখি, যে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি, তারপরে কি থাকছে, মাইনাস বি স্কোয়ার সি ইকুয়াল টু সি, মাইনাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। একটু খেয়াল করো, আমি এই দুটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এই স্কোয়ার বি স্কোয়ারকে ওই পাশে নিয়ে যায় ভাগ করে দাও, তাহলে কি হবে, এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি ভাগ এ স্কোয়ার বি স্কোয়ার। এই বাবাজি দুজনের সাথে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ করে দাও না, করলে কি হবে, এ স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি ভাগ এ স্কোয়ার বি স্কোয়ার। এই বি স্কোয়ার কাটবে, এ স্কোয়ার কাটবে, তাহলে কি থাকবে, বা 1 ইকুয়াল টু সি ভাগ বি স্কোয়ার প্লাস সি ভাগ এ স্কোয়ার। দেখো তো প্রমাণে কি আছে, যে 1 ভাগ এ স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 1 ভাগ সি। তাহলে খেয়াল করো, এই সি এখান থেকে কমন নিয়ে নাও, কমন নিয়ে এই পাশে এনে ভাগ করে দাও, তাহলে কি হবে, 1 ভাগ এ স্কোয়ার প্লাস 1 ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 1 ভাগ সি। এটাই হচ্ছে আমাদের কি প্রমাণিত, নাকি দেখাইতে বলছে, দেখাও, যে তাহলে দেখানো হলো। এরই মাধ্যমে আমাদের ক্লাসটাও শেষ হলো। এবং শুধু আজকের ক্লাস নয়, আজকের এই ক্লাসের মাধ্যম দিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 এর যতগুলো টপিক, যতগুলো কনসেপ্ট ছিল সবগুলো শেষ হয়েছে। এবং আজকের পরে তোমরা 4.1 অনুশীলনের সবগুলো ম্যাথ আশা করি করতে পারবা। হ্যাঁ, করতে গিয়ে টুকটাক প্রবলেম বের হবে, আস্তে আস্তে এগুলো আমরা কভার করে ফেলবো। যদি কোনো প্রবলেম হয় সেটা আমাদেরকে ইনফর্ম করবা, আমরা সলভ করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।